আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস। লিখেছেন মম সাহা। আজ অষ্টমতম দিনে পদার্পণ করল মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরুল সওদাগর খুঁজছেন, তবে মুনিয়া তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেলেন মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবেন। আপন বলতে এই স্বামীর বাড়িই ছিল। তার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলল, কিন্তু কেউ খোঁজ দিতে পারলেন না মুনিয়া বেগমের। চিটারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করতেন অতটা যত্ন আর কে বা করবে। মুখে ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখখানা দিকে তাকালে কেমন হাহাকার করে ওঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নওশাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোত্থেকে যেন এসে হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবারের টেবিলে দুপুরের খাবারের তোড়জোড় চলছে। ওহি, চাঁদনি, অনয়, মাহাতাব, লতা বেগম সবাই খেতে বসেছেন। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দুয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দুয়েল তখন মাছের তরকারিটার বাটি টেবিলে এনে রাখলো। চিটার হঠাৎই দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে, না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথাটা দেখে নিষ্প্রাণ চিতা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচি, আমায় কিন্তু মাথা দেবে আজ। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি হাসলো। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছপ্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিলেন। চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদুরে স্বরে বললেন, তোর আপার তো একটু বেশি পুষ্টি লাগবে, তাই না বল? ওর তো এখন দুজনের খাওয়া খেতে হবে, তাই না? আমি তোকে বড় টুকরাটা দেব, মাথাটা তোর আপা খাক, কেমন? চিত্রার হুট করেই কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করলো না। এটা হওয়াটা তো স্বাভাবিক, সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচি, তুমি আপারেই দাও। আমি দেখছো কেমন ব্যাককেলের মতন আবদার করলাম। এখন তো বড় আপারই ভালো খাবার প্রয়োজন। তুমি ঠিক করেছ। কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না? আমাকে কখনো মাথা খেতে দেখেছেন? সবসময় তো চিতাবাঘি খায়। মেয়েটার পছন্দ। আপনিও না? অদ্ভুত। হ, খাবি কেমনে তোরা? তোদের চাচি তো চিটাকেই সবসময় দিত। চিটা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হক আছে। রোজা সওদাগরের শুদ্ধ অশুদ্ধ ভাষায় মেশানো উত্তরটা কেমন মুখ ঝামটি মারল। রসকসহীন কণ্ঠ। চিটটা বড় আপার হাতটা ধরে ফেলল। খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধ নীরবতা। সবাই কেমন ফেল আহাম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলুভাজি দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাধলেন না, বরং বড় টুকরোটাও তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিলেন। সবাই চোখ মেলে দেখল এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর দুলুকমা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়ে বিষাক্ত মনে হচ্ছে। মাহাতাবও আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির একচোখা কাহিনীর নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগদ কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল্য হাসি দিল মাহতাব। বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গিয়েছে। আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দেন। আমার আবার নিজের হকের জিনিসের প্রতি ততটা টান নেই। মাছ পাতে তুলল না ওহিও। অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। তিনি মুখ বাঁকিয়ে বললেন, ঘরের চেয়ে পরের টান বেশি এক বাড়ির মানুষের। চিঠা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ঠুকরে উঠল সে। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আদার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচূর্ণ। এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে তার বাকি রইল না।
রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ। তারাদের শব্দহীনতা রাতকে করেছে আরো গম্ভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে। সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না, কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছুই করা উচিত। চিলেকোঠার ঘর থেকে বাহার বায়ের গুনগুনিয়ে গাওয়া গানের শব্দ আসছে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নিদারুণ পরিবর্তন হয়ে গেল এই কয়েক মাসের মাঝে। সময় বদলাতে সত্যি সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে। শক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে থমকালো চিত্রা। গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল। ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙা মানুষকে আর না ভাঙলেও তো পারেন। আমি ক্লান্ত। চিত্রার কথায় বাহার ভাইয়ের তেমন পরিবর্তন দেখা গেল না, তবে উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সেই শব্দ শুনে হতাশায় আরো একবার শ্বাস ফেলল। এহেন সময়ে এমন উদ্ভট আচরণ বাহার ভাইয়ের থেকে আশা করা যায়? মানুষটা তো বরাবরই এমন। রাগ করে আর লাভ কি? চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদুল দেখালেন না বাহার ভাই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, বুঝলে মেয়ে, এই জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না। তোমার তো সবে বাস্তবতা শুরু। যত্নে গড়া ননির পুতুলের ন্যায় শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে। তৈরি তো? এসির তো কেবল হাত পুড়িয়েছিল, বা হাতটা এখন প্রায় অকেজো। কে জানতো বাস্তবতা নামক এসিটা আমায় পুড়াবে। চিটার কথায় চরম বিধ্বস্ততার আভাস। দীর্ঘশ্বাসের হাহাকারে নিস্তব্ধতা ভয়ঙ্কর হলো। বাহার ভাই ছাদের রেলিং এর উপর উঠে বসলেন। লোকটার কি কোনো ভয় ডর নেই? এমন গা ছাড়া ভাব নিয়ে কিভাবে থাকতে পারে মানুষ? তোমার আম্মু কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার? আমি তো জানি না। বোঝ হওয়ার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি, তার কলেজ ছাড়া। কিভাবে বুঝবো বলুন? চিন্তা করো না, ফিরে আসবে সে। আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুক সে। আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই, মানুষের পরিবর্তন কেমন ভয়ঙ্কর। চিত্রার কথায় বাহার ভাই আবারও হাসলেন। স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা। বাহার ভাইয়ের চোখে এই জলরাশিরা বড্ড বেমানান। বাহার ভাই হলেন পাহাড়, যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে। এই পাহাড়ের বিধ্বস্ততা মানায় না। নিচ থেকে দোয়েল ছুটে এলো ছাদে। চিত্রা এবং বাহার ভাইয়ের মাঝে তখন নীরবতা। কি যেন ভাবনা ওদের। সেই নীরবতার জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটালো দোয়েল। এসেই ব্যস্ত কণ্ঠে বলল, চিত্রা আপা, বড় চাচি আপনারে নিচে যেতে বলেছে। রাতের রান্নার আয়োজন আপনাকে করতে বলেছে। বড় চাচির নাকি শরীর ভালো লাগছে না। চিত্রা তাজ্জব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে। দোয়েলের বলা কথাটা তার বিশ্বাস হলো না। মনে হলো সে ভুল শুনেছে হয়তো। যে মেয়ে এক গ্লাস পানি তুলে খায় না, সে কিনা এতগুলো মানুষের রান্না করবে। চিত্রার হতভম্ব অবস্থা দৃষ্টি এড়ায়নি বাহার ভাইয়ের। তিনি পা ঝুলাতে ঝুলাতে বেশ আয়েসি ভঙ্গিতে বললেন, মেয়ে, তুমি ঠিকই শুনেছ। এত অবাক হচ্ছ যে? এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে, মাথা ব্যথা বাড়বে, শরীরের অসুস্থতা বাড়বে, সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা। সাবধানে থেকো মেয়ে, পৃথিবীতে সকল মানুষই খারাপ, তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না। তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন, এবার খোলস বদলানোর পালা। চিত্রা কেবল শুনে গেল বাহার ভাইয়ের বলা কঠিন থেকে কঠিন সত্য কথাগুলো। সত্যিই মানুষ তবে খোলস বদলায়? সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমদের শেষ দিন। এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দেবেন। এরপর ভুলে যাবেন এই ভ্যাটিকান সিটিকে। এই ভিনদেশ অবনী বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা। এই ভিনদেশকে তিনি আর মনে করবেন না। তিনি আর ফিরে চাইবেন না এদিকে। ভুলে যাবেন সব, যা আছে মিছে কলরব। ভুলে গিয়ে যদি ভালো থাকা যায়, তবে ভুলে যাওয়াই শ্রেয়। এয়ারপোর্টে অপেক্ষারত অবনী বেগম। অধীর আগ্রহ তার উড়ে যাবার। এদেশে আর যে টিকছে না মন। অনুভূতিদের বোতা যন্ত্রণা দিবানিশি যেভাবে জ্বালাচ্ছে, তার নিতে পারছেন না। এদেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবেন সেই যন্ত্রণার। এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমজাদ সওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে। চেরিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য। প্লেন ছাড়তে এখনো প্রায় ঘন্টা দেড়েক দেরি আছে। অবনী বেগম তাকালেন আমজাদ সওদাগরের দিকে। লোকটা কিছু একটা নিয়ে কয়েকদিন যাবৎ চিন্তিত। কেমন অস্বস্তি অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে। অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সওদাগর বিব্রত বোধ করলেন। কিঞ্চিত হেসে বললেন, কিছু বলবে? আমজাদ সওদাগরের প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়লেন অবনী বেগমও। তুমি কিছু বলতে চাও? অবনীর প্রশ্নে আমজাদ সওদাগরের অস্বস্তি বাড়ল বই কমল না।
তিনি যে কিছু একটা বলতে চান তা তার মুখ দেখেই আন্দাজ করা যাচ্ছে, অথচ বলতে পারছেন না। অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারলেন আমজাদ সওদাগরের না বলা কথাটা, অতঃপর উদাস হাসলেন। ভারী কণ্ঠে বললেন, আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ। অনেক বছরের পুষে রাখা মিশে এক আবরণ আজ ছিঁড়ে ফেলি। আমজাদ সওদাগর অবাক হলেন অবনী বেগমের কথায়। বুড়ো কুঁচকে জিজ্ঞেস করলেন, কি কথা? এই যে আমি তোমার মেজ ভাইয়ের প্রাক্তন, এই কথাটার পেছনের ইতিহাস জানাতে চাচ্ছি। আমজাদ সওদাগর বিস্ফারিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় এই কথাটা তিনি আশা করেননি, আর এ বিষয়ে তাদের পরিবারের কখনো খোলামেলা আলোচনাও হয়নি। তাই এমন আলোচনা যে কস্মিনকালেও হতে পারে তা তার ভাবনার বাইরে ছিল। অবনী বেগম আমজাদ সওদাগরের বিস্ময় দেখে কিঞ্চিৎ হাসলেন। বেশ আরাম করে বসে বললেন, তোমাদের পরিবারে এসেছিলাম মনের পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া, আর আমার ক্ষোভ যে কতটা ভিত্তিহীন ছিল তাও বুঝতে শুরু করলাম। হয়তো আজ এসব কিছু বলা অহেতুক, তবে মনে হচ্ছে জীবনের এ পর্যায়ে এসে এই সত্যিটা তোমার জানা উচিত। কিছু অনুশোচনা তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য। আমজাদ সওদাগরের অবাকের পাল্লা ভারী হলো। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমিও প্রস্তুত হও। আমার জীবনের মুমূর্ষু সেই অতীতেটি। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। দিনের বেলা তো কাঠফাটা রোদ, আর রাতে হতো তুমুল ঝড়। চারদিকে পানি বেড়েছে, সেই পানি দিয়ে আসতো জলদস্যু। তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসেন, টহল বসানো হয় জায়গায় জায়গায়। তখন আমি ছিলাম 15-র কিশোরী। এই গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম। একদিন দুপুরে কাঠফাটা রোদ্দুরে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে। কিশোরী মন তখন সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল। সেই প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু, যা কখনো আমি এর আগে অনুভব করিনি। এক দুপুরে সেই অপরিচিত পুরুষকে প্রথম দেখে আমি ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম। লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করলো! কি সুন্দর তার কথা! কিন্তু ভয়টা এতই জেঁকে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। ঘরে আব্বা একা মানুষ, আমার তখন ধুম জ্বর। মধ্যরাতে বাবা মেয়ের তখন বেহাল অবস্থা। তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না। জ্বরে আমার দাঁতের সাথে দাঁত লেগে আসার উপক্রম। বাইরে তুমুল ঝড়। তন্মধ্যেই বাইরে থেকে গাড়ির শব্দ পাওয়া গেল, যা তুমুল বৃষ্টির ছাট পেরিয়ে শোনা গেল। বাবা ছুটে বাইরে গেলেন। আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলবো অবস্থা। ঝাপসা চোখে দেখলাম দুপুরের সেই অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে। পাশে আরেকজন অফিসার। দ্বিতীয়বার লোকটিকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমাদের সদরের হসপিটালে আমি ভর্তি। চারপাশে রোদের ঝিলিক। জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম। আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসেছে গাড়ি দিয়ে। সারা রাত সে এখানেই ছিল। বাবাকে অনেক সাহায্য করেছে। কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো। কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না। এই লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো। হসপিটালে আমি 3 দিন ছিলাম। লোকটা 3 দিনই রাতে এসে দেখে যেত। আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম, যেন তার চোখে চোখ পড়লে আমি নিঃশেষ হয়ে যাব। আমার 15 বছরের জীবন তখন ততটাও মজবুত ছিল না। 3 দিন পর বাড়ি ফিরলাম। শরীর সুস্থ হতেই আবার আমার ছোটাছুটি শুরু। গ্রাম চড়ে বেড়ানো শুরু। কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম। একদিন দুপুরে পুকুরে নেমেছি আমাদের গ্রামের আরো ছেলে মেয়েদের সাথে। বাবা পাশের মাঠ থেকে চিৎকার চেঁচামেচি করছেন যেন উঠে যাই পুকুর থেকে। কিন্তু কে শুনে কার কথা? আমি তো আমার দুষ্টুমিতে মত্ত। হুট করেই তখন সেই চিরপরিচিত গাড়িটা এসে থামলো। ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড়। আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম। যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম। কিন্তু কতক্ষণ আর নিঃশ্বাস আটকে রাখা যায়? আমারও হলো বেহাল দশা। দম আটকে দ্রুত উঠে গেলাম। উঠতেই চোখ পড়লো পুলিশ বাবুর দিকে। সে বুকে হাত গুটিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো। মানুষটার মুখটা দেখলেই আমার যেন কি হয়ে যেত। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল। তার রাশভারী কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না। অভিমান তো করব দূরের কথা, অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে। অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে। বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার উপর আমার অভিমান হলো। এরপর দিন গড়াতে লাগলো। লোকটা আর তার বন্ধুকে দেখতাম প্রায়ই। আমাকে দেখলেই পুলিশবাবু তার রাশভারী কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতো। কি সুন্দর হাসতো!
আমি কেবল অপলক তাকিয়ে দেখতাম। বাবা বলতেন আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র। আমি মনে মনে ভাবতাম পুলিশ বাবু সে রাজপুত্র হলে খারাপ হবে না। আবেগের আবেগের কাছে তখন ভালোবাসার ফুল ফুটলো। তারা দুই বন্ধু গ্রামে বেশ সুনামও কামালো। তারা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ। তার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হই এক ঘটনায়। আগে তো দূর থেকে দেখতাম, হাসতাম। সে ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল। আমার এক বান্ধবীকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইলে সেই মানুষ প্রতিবাদ করে। আমার বান্ধবী আবার পড়াশোনা করত। পুলিশ বাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নিল। এরপর থেকে মানুষটার প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম। আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশবাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম। দুই বন্ধু তো কত তৃপ্তি করে খেত। এমন করে বছর পেরিয়ে গেল। পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা। সবাই জানতো পুলিশবাবুর সাথেই আমার বিয়ে হবে। কিন্তু কথা থামালেন অবনী বেগম। আমজাদ সওদাগরের তখন হাত পা কাঁপাকাঁপি অবস্থা। যে সত্যের মুখোমুখি তিনি আজ হয়েছেন তা না জানতে পারলে যে নিস্তার নেই। উত্তেজিত কণ্ঠে বললেন, কিন্তু কি? অবনী বেগমের দীর্ঘশ্বাসে ভারী হলো বুক। চোখে টলমল করে উঠল সেই অতীত। বাবার বিষ খাওয়া শরীর, যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বীভৎস সেই স্মৃতি! কি বিশ্বাসঘাতক মানুষ! এয়ারপোর্টের বিচ্ছিরি শোরগোল, একটু পরপর ফ্লাইট ছাড়ার ঘোষণা। অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছেন। অধৈর্য কণ্ঠে বললেন, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজু ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার মাঝেই হাসি এসে পড়ল অবনী বেগমের ঠোঁটে। আহারে, তার আর্তনাদ ছুতে পারল না কাউকে। বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুখ উন্মুখ মানুষ। বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন। অতঃপর বলা শুরু করলেন, তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানিতে গ্রাম উত্তপ্ত। আমার সাথেরই কত বন্ধু এই নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। এক অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হলো। এই নেশা কে বা কারা প্রচার করছে তার সন্ধান পাচ্ছিল না কেউ। নতুন আরো পুলিশ অফিসারের আগমন ঘটলো। আমিও ততক্ষণে বাড়ন্ত শরীরে বেশ বড়সড় হয়ে গেলাম। কোনো বিয়ের সম্বন্ধ আসতো না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশ বাবুরই সম্পর্ক। হয়তো বেশ গভীর, শারীরিক ইত্যাদি আর কি, কিন্তু তেমন কিছুই ছিল না। সে আমার হাত ধরেছিল দুই একবার, এর বেশি কিছুই না। কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন তাকে বারবার চাপ দিতেন, বিয়ে করার প্রস্তাব দিতেন। সে বলতো তার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়লো। কিশোরী থেকে নারীতে পরিবর্তন হচ্ছি। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো। রাস্তায় বের হওয়া বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন পড়ে থাকতাম। দিন গুনতাম সে বোধ হয় আসবে, কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো। বর্ষার এক মাঝামাঝি সময়ে হুট করে সে একেবারে উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারলো না। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালি লেপে দিয়েছে। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চলে গিয়েছে। বাবার অবস্থাও করুণ হতে লাগলো। আমার হাসি খুশি বাবাটা নীরব হয়ে গেলেন। আমি কেবল ফেল ফেল করে দেখতাম সেই নীরবতা। কাকে জানাবো সেই কষ্টের কথা? তখন আমার কেউ ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দিল খুঁজে নিয়ে আসবে জানায়। কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অতঃপর তার বন্ধু অনেক খোঁজ খবর করে জানতে পারলো তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশ বাবু এরপর থেকে নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না। লোকটা গেল কোথায়? আল্লাহর দরজায় ৩ বার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকে একদিনের কথা। আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাইরে ঝরঝরে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে। আমার পুলিশ বাবু নাকি ফিরে এসেছে। আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসেছে। কত বড় বড় মানুষ, কত অফিসার! আমি আমার পুলিশ বাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একেবারে ভেঙে গেছে। চোখগুলো কেমন ভেতরে চলে গেছে। মুখ ভর্তি চাপদাড়ি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী। পরিবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়েছে তাই। গ্রামের নেশার প্রবেশও সে করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা। ছুটে যেতে চেয়েছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছে পূরণ করা হয়। কিন্তু মানুষটা আমাকে একবার ছুতে চেয়েছিল, সেই ইচ্ছেটাও তারা পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম, হাউমাউ করে কাঁদলাম।
আমার কান্না তাদের হৃদয় অবধি পৌঁছায়নি। আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ। বলেছিলাম আমরা অনেক দূরে চলে যাব, এ পাপে আর ঢুকতে দেব না মানুষটাকে। তারা শোনেনি। আমার এত যত্নের ভালোবাসা, আহা কি নিদারুণ তার বিধ্বস্ততা। মানুষটাও আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগেই হাইকোর্টের নির্দেশে দেশদ্রোহী হওয়ার অপরাধে তাকে এনকাউন্টার করা হয়। তার শরীরে পরপর ৬টা গুলি মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয় আমার প্রিয় স্বজনবাদীর মাঠ। যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম, সে মাঠে পড়ে থাকে নির্লিপ্তভাবে আমার পুলিশ বাবু, যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল। তার লাশ সেদিন দেশদ্রোহীর লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সওদাগর। আমায় চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশ বাবুকে। তারা পাষণ্ড। আমি হাউমাউ করে কেঁদেছি। কি ব্যথা নিয়ে চিৎকার করেছি! মৃত্যুর পরও মানুষটা চোখ মেলে যেন অপলক তাকিয়েছিল আমার দিকে। আমি শেষবার ছুতেও পারলাম না। দেয়নি ছুতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি সেই ভয়াবহতা। আমার মানুষটার এ দশা আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার এই সবটা নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ত অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সেই মাঠেই আত্মহত্যা করেন। মানুষটা মারা যাওয়ার 3 দিনের মাথায় সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়। আব্বা আমার ঘরে ফিরছিলেন না। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া যে আমার কেউ ছিল না এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষ খোঁজ দিল, আব্বা আমার স্বার্থপর হয়েছেন। আমায় এই গোটা দুনিয়ায় একা রেখে চলে গেছেন। আমার আব্বা বেইমানি করেছেন। আব্বা আমার বিশ্বাসঘাতক। তারা কেউ কথা রাখলো না, কেউ আমার রইল না। তারা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানোর এই সবটা হারানো যন্ত্রণার রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতঃপর প্রতিহিংসার আগুনে ধাউ ধাউ করে জ্বলে আমিও পা রাখলাম সওদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। কথা থামলো। অবনী বেগমের চোখে অশ্রুর ঢেউ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছেন তিনি কান্নার দাপটে। আমজাদ সওদাগরের চোখেও দেখা গেল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ পুষে রেখে একজন মানুষ তার সাথে এত বছর ঘর করে গেলেন, অথচ তিনি টেরই পেলেন না, বরং মিছে ভ্রম নিয়ে করে ফেলেছেন জীবনের চরম ভুল। এ ভুলের মাসুল আদৌ দেওয়া যাবে? তন্মধ্যেই অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়ালেন। আমজাদ সওদাগর আমতা আমতা করে কেবল ডাক দিলেন, অবনী। পথিমধ্যে পা থামিয়ে দিলেন অবনী বেগম। মুচকি হেসে বললেন, তুমি হয়তো আজ যা বলতে চাও তা আমাকে দ্বিতীয়বারের মতন ভেঙে দেবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্টে জোড়া লেগেছি, দ্বিতীয়বার হয়তো আর পারবো না। তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙাতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অভাগিনী তো চিরকলঙ্কিনী ছিলামই। তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশায় আবৃত আমাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে, আমি ভুলেই গিয়েছিলাম ভালোবাসাও যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম। তুমিও না হয় একটু আফসোস করো। আমাকে সব খুলে বলতে না পারার আফসোস। আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছো, সেই আফসোস। কিছু আফসোস থেকে যাক, অবসাদ জাগবে। আমায় এতদিনে ভুল গিয়ে আমায় এতদিনে ভুলে গিয়ে খুশি ছিলে, আজ থেকে না হয় প্রতিক্ষণ মনে রাখলে। আমি আজ একটু স্বার্থপর হলাম। কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো, কেমন? আমজাদ সওদাগর কেবল তাকিয়ে রইলেন অবনী বেগমের যাওয়ার পানে। সত্যি হয়তো তিনি অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেননি। সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা আমরা কাউকেই দিতে পারি না।